হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজ আলোচনা করব ন্যারেশন বা স্পিচ সম্পর্কে। তোমরা জানো 2025 সনে যারা এসএসসি পরীক্ষা দেবে এদের জন্য প্যাসেজ ন্যারেশন একটি প্রশ্ন থাকে এবং সেখানে 5 নাম্বার থাকে। সেই 5 নাম্বারের সঠিক উত্তর করতে গেলে অবশ্যই তোমাদেরকে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি আজকে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে যে আরেকটি ভিডিও দেব সেখানে আমি প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। আমার ভিডিওটি তোমরা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তোমাদের সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে পরিষ্কার একটি ধারণা তোমরা পাবে। আশা করি এখান থেকে তোমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবে। তো চলো তাহলে আমরা শুরু করা যাক আমাদের ন্যারেশন সম্পর্কিত আলোচনা। তো শুরুতে দেখতে পাচ্ছ ন্যারেশন অবলিক স্পিচ। ন্যারেশনকে এখন বর্তমানে গ্রামারে এটাকে স্পিচ বলা হয়ে থাকে। হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন কাকে বলে? ন্যারেশন ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য স্পিকার। বক্তার উক্তিকে ন্যারেশন বলে, অর্থাৎ এখানে বক্তা হলো যে বলে সেই বক্তা। আমি যদি বলি আমি বক্তা, সে যদি বলে তাহলে সে বক্তা, অর্থাৎ ন্যারেশনে যে বলবে সেই হলো বক্তা। হাউ মেনি কাইন্ডস অফ ন্যারেশন অর স্পিচ? ন্যারেশন কত প্রকার ও কি? সেই প্রশ্নে আসলে আমাদের বলতে হবে ন্যারেশনস আর অফ টু কাইন্ডস, ডাইরেক্ট স্পিচ অর ন্যারেশন and indirect speech or narration. Direct narration is the form of speech when a narrator copies the speech of the speaker directly. অর্থাৎ যখন কোনো বর্ণনাকারী বা কথক তার কোনো বক্তার বক্তব্য হুবহু বক্তার ভাষায় বলে, যেমন হি সেড টু মি আই এম আ স্টুডেন্ট। এই যে হি সেড টু মি, এখন আমি যদি তোমাদের সামনে এটা ন্যারেট করি, আমি হলাম ন্যারেটর। তো এখানে আমি কিন্তু স্টুডেন্ট নই, আই এম আ স্টুডেন্ট আমি বললাম। হি সেড টু মি, সে আমার কাছে বলেছিল আই এম আ স্টুডেন্ট। এখন আমি কিন্তু স্টুডেন্ট না, কিন্তু আমি বলতেছি আমি একজন ছাত্র বা আই এম আ স্টুডেন্ট। তাহলে এখানে আমি আই কেন বললাম, এম কেন বললাম? এটার মানে হলো বক্তা হলো এখানে হি। এই হি যেভাবে কথাটি বলেছে আমি ঠিক হুবহু সেইভাবেই তোমাদের কাছে ন্যারেট করেছি, যেহেতু আমি ন্যারেটর। আর এই কথাটাই আমি আরেকভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, বা আমার সামনে যারা থাকবে আমি তাদের সামনে উপস্থাপন করতে পারি, সেটা হলো ইনডাইরেক্ট ফর্মে। ইনডাইরেক্ট স্পিচ অর ন্যারেশন. Indirect narration is the form of speech which is narrated by the narrator in his or her own language. অর্থাৎ বর্ণনাকারী যদি বক্তার বক্তব্য তার নিজের ভাষায় বলে, অর্থাৎ বর্ণনাকারীর নিজের ভাষায় বলে, অর্থাৎ আমি আমার নিজের ভাষায় যদি বলি তাহলে হবে সেটা ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন সে বলেছিল যে সে একজন ছাত্র, এই কথাটা আমাকে বলেছিল। এখন আমি যদি বর্ণনা করি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ আ স্টুডেন্ট, তাহলে এখানে দেখো, এখানে আমি আমার নিজের ভাষা এখানে হি বলেছি, কারণ সে যখন বলেছে তখন কিন্তু হি বলেনি, তখন সে বলেছে আই অ্যাম আ স্টুডেন্ট বলেছিল। বাট নাও আই এম narrating it as he was a student. ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কিছু পরিবর্তন সাধিত হবে। সেই পরিবর্তন হলো 3 ধরনের। নাম্বার 1 পার্সন পরিবর্তন, নাম্বার 2
টেন্সের পরিবর্তন। নাম্বার 2 আদার্স, অ্যাডভার্বিয়াল বা প্রনাউন এই সকল কিছু বা ভার্বের কিছু পরিবর্তন সাধিত হবে। তো এখন আমরা দেখি পার্সন চেঞ্জ। পার্সন চেঞ্জের ক্ষেত্রে 1s 2o এই দুইটা কথা যদি মনে রাখো তাহলে পার্সন পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে, দু একটা ব্যতিক্রমী ক্ষেত্র আছে, সেটা আমি তোমাদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করব। তো 1s 2o, এই 1 এবং এসটা কি? 1টা হলো রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন। এই যে এখানে আমরা রিপোর্ট, এটুকুনকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, এটাকে বলবো রিপোর্টিং ভার্ব। এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো সুতরাং আমরা যদি এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনকে পরিবর্তন করতে চাই, অবশ্যই এখানে রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের ফার্স্ট পারসন সাবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে হবে। আর এখানে যদি কোনো সেকেন্ড পারসন থাকে সেটার জন্য 2o, মানে রিপোর্টেড 2 মানে হলো রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, এবং এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে, অর্থাৎ মি। এখানে মি, এখানে কোনো রিপোর্টেড স্পিচে কোনো সেকেন্ড পারসন নাই। যদি থাকতো তাহলে সেটা পরিবর্তন হতো। আমরা যদি আরেকটু নিচে গিয়ে দেখাই তোমাদের, এই সেন্টেন্সটা যদি দেখাই যে এটা রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে, আর এটা হলো রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, এবং এটা পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে। মিতা টোল্ড মি দ্যাট, সেটা পরিবর্তন হয়েছে এই আইটা পরিবর্তন হয়ে সি হয়েছে, মিতার পরিবর্তে সি ব্যবহৃত হয়েছে, আর ইউ মেয়ের সঙ্গে পরিবর্তন হয়ে এখানে মি হয়েছে। তো সুতরাং 1s 2o এই কথাটার ব্যাখ্যাটা আমি তোমাদের দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ও মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এস মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, কথাটা মনে রাখবে। তো এখন আমরা টেন্সের পরিবর্তনে যাব। 2 নাম্বার, দেখো 3টা সেন্টেন্স আমি লিখেছি, সবগুলো সেন্টেন্স একই রকম, শুধু পার্থক্য কোথায়? পার্থক্যগুলো আমি একটু চিহ্নিত করেছি লাল কালি দিয়ে, যেন তোমরা বুঝতে পারো যে কোথায় পার্থক্য। সবখানেই ঠিক, কিন্তু শুধু এই 3টা জায়গায় একটু পার্থক্য। কি পার্থক্য? এখানে দেখো, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স ফিউচার টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে। তো এখন আমরা যদি দেখি টেন্সের পরিবর্তন, এইখানে হি উইল গো কোন টেন্স? ফিউচার টেন্স, এখানেও ছিল ফিউচার টেন্স, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। আর 2 নাম্বার সেন্টেন্সের উত্তরে যদি দেখি হি উইল গো, এখানে ছিল এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স, এখানেও ছিল ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ এখানেও টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা যদি 3 নাম্বার সেন্টেন্সে যাই, 3 নাম্বার সেন্টেন্সের উত্তরে তো হি উইলের জায়গায় উড হয়ে গিয়েছে। একই রিপোর্টেড স্পিচ ছিল, এখানে পরিবর্তন হয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তবে সেই ক্ষেত্রেই শুধুমাত্র রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। এখন তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স না হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এখন রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। সেটা কিভাবে, কোন টেন্স থাকলে কি পরিবর্তন হবে সেটা একটু দেখে নেওয়া যাক। যেমন প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আবার সেই পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে দুইটা বিষয় খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট থাকলেও সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আবার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলেও হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এই দুইটাতে একটু মিল রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট কন্টিনিউয়াস থাকলেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে গেল। এখন যদি পাস্ট পারফেক্ট থাকে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে রিপোর্টেড স্পিচে, এটা ওই টেন্সই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, এবং অল ফিউচার টেন্সেস উইল বি ইন দ্য পাস্ট টেন্স। ফিউচার ইন দ্য পাস্ট টেন্স, ফিউচার ইন দ্য পাস্ট টেন্স মানে হলো শ্যাল বা উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এগুলো নিয়ে হলো ফিউচার ইন দ্য পাস্ট। অর্থাৎ ফিউচার ইন দ্য পাস্টটা কেমন? ফিউচার ইন দ্য পাস্টটা হলো অতীতকালেও একটা ভবিষ্যৎকাল ছিল। তো অতীতকালে যদি কেউ ভবিষ্যতের বর্ণনা করে থাকে, যখন ন্যারেশন চেঞ্জ করবে সেটা ফিউচার ইন দ্য পাস্ট টেন্সে পরিবর্তন হয়ে যাবে। এরপরে তোমরা এটার একটা স্ক্রিনশট রাখতে পারো। আদার্স বা অ্যাডভার্বিয়াল কিছু চেঞ্জ আছে বা কিছু প্রনাউনের চেঞ্জ আছে, তো এটা তোমাদের মনে রাখতে হবে বিষয়গুলো, যেন একেবারে ঠোঁটের আগায় থাকে। হ্যাঁ, একেবারে যখন তখন তুমি যেন পরিবর্তন করতে পারো। এই টেন্স তো দেখলাম আমরা যে প্রেজেন্টের যত টেন্স আছে অনুরূপ পাস্ট টেন্স হয়, ওটা খুব বেশি কঠিন কিছু না, কিন্তু এই বিষয়গুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তার জন্য তোমরা একটু বারবার বিষয়গুলো পড়বে, মনে রাখার চেষ্টা করবে। এবং এখন আমরা চলে যাব এইটুকুন যদি আমরা পারি, যেমন টুডে, দ্যাট ডে, টুনাইট, দ্যাট নাইট, লাস্ট। এখানে আসলে নাইট হবে লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট। Yesterday, the previous day, tomorrow, the next day, this, that, these, those, now, then, here, there, hence, thence, hither, thither, ago, before, thus, so, come, go, next day, the following day. তো এই বিষয়গুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা চলে যাব অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি একটু বলে রাখি যে এখানে আমি লিখেছি সে থাকলে সে বা টেল, অর্থাৎ এখানে যদি সেইড থাকতো, আমি যদি বলি এখানে সেইড, হ্যাঁ, তাহলে সে থাকলে সেইড থাকলে সেই ক্ষেত্রে সেইড বা টোল্ড, তখন সেই ক্ষেত্রে হবে সেইড বা টোল্ড। কমা যেখানে থাকবে কমার স্থানে আমরা দ্যাট বসাবো। ইনভার্টেড কমা নো মানে ইনভার্টেড কমা থাকবে না। এখন ওই যে 1s 2o এই জিনিসটা আমরা একটু আবার ভালো করে দেখব যে কিভাবে পার্সন পরিবর্তনটা হয়েছে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখে নেই। মিতা সেড টু মি, আই গেভ ইউ আ পেন। দেন অ্যান্সার ইজ মিতা টোল্ড মি। এখানে সেড ছিল, টোল্ড লিখেছি,
মনে রাখবে রিপোর্টিং ভার্বের যদি এখানে অবজেক্ট থাকে তাহলে তুমি এখানে সেই পরিবর্তন করে টোল্ড লিখবে, আর যদি এখানে অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে সেইড লিখবে। যদি মি না থাকতো তাহলে আমরা এখানে মিতা সেইড দ্যাট লিখতাম। আর যেহেতু একটা অবজেক্ট মি আছে এর জন্য আমরা লিখেছি মিতা টোল্ড মি দ্যাট। কমার স্থানে আমরা দ্যাট ব্যবহার করেছি, এই যে কমার স্থানে দ্যাট। তারপরে ইনভার্টেড কমা নাও, মানে ইনভার্টেড কমা উঠে যাবে, আমি ইনভার্টেড কমা উঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে আই পরিবর্তন হবে কার সঙ্গে? ওয়ান এস, এটা হলো ওয়ান, মানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হবে মিতার সঙ্গে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মিতা, হ্যাঁ সাবজেক্টের সঙ্গে। তাহলে মিতার পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার করব সে। এখানে কিন্তু আমরা মিতা ব্যবহার করব না, কারণ একটা নাউন এখানে আছে, নাউনের পরিবর্তে আমরা এখানে অবশ্যই প্রনাউন ব্যবহার করব। এবং যদি সাবজেক্ট থাকে আমাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, এবং যদি অবজেক্ট হিসাবে এখানে ব্যবহার থাকে, যেমন ইউটা এখানে অবজেক্ট হিসাবে আছে, এটা পরিবর্তন হয়েছে মেয়ের সঙ্গে, তাহলে শি হ্যাড গিভেন, অর্থাৎ টেন্সটা পরিবর্তন হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট ছিল, পাস্ট ইনডিফিনিট ছিল, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হয়েছে, এবং এই মি এখানেও অবজেক্ট হিসাবে আছে, তাহলে যেহেতু মেয়ের সঙ্গে পরিবর্তন হবে সুতরাং এখানে মি হবে আপেন। আশা করি বুঝতে পেরেছ। এক্সারসাইজ অর্থাৎ প্র্যাকটিস আছে একটা, এই প্র্যাকটিস সেন্টেন্সটা করে তোমরা আমার কমেন্ট বক্সে পাঠাবে, তো আমি দেখে নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ক্ষেত্রে সে পরিবর্তন হয়ে আস্ক বা ইনকোয়ার অফ। এখন যদি এখানে যদি সেইড থাকতো, সেইড যদি থাকতো, সেইড SAID, সেইড যদি থাকতো তাহলে এটা পাস্ট টেন্সে হতো। ASKD oblique inquired of। ইনকোয়ার্ড অফ অর্থাৎ যদি আস্ক দাও তাহলে অফ ব্যবহার করতে হবে না, কিন্তু ইনকোয়ার দিলে তখন অফ ব্যবহার করতে হবে। কমার পরিবর্তে, হ্যাঁ কমার ক্ষেত্রে ইফ, ওয়েদার বা WH ওয়ার্ড, অর্থাৎ WH ওয়ার্ড থাকলে প্রশ্নটা যদি WH কোশ্চেন হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি ইফ বা ওয়েদার ব্যবহার করতে পারবে না, ওই WH ওয়ার্ডটাই তোমাকে ব্যবহার করতে হবে। এবং ইনভার্টেড কমা নো, মানে ইনভার্টেড কমা থাকবে না, সেন্টেন্স উইল বি অ্যাসার্টিভ, এবং সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে। এখন একটা উদাহরণ আমি ব্যবহার করেছি, মিতা সেড টু মি কমা ইনভার্টেড কমা আর ইউ রাইটিং আ লেটার কোশ্চেন মার্ক ইনভার্টেড কমা ক্লোজ। এখানে দেখো আমি তোমাদের জন্য একটা বাড়তি একটু কাজ করেছি, এটাকে ঝামেলা মনে করো না। আমি এটা ন্যারেশন যে চেঞ্জ করব তার পূর্বেই এখানে আমি যে টেন্সের পরিবর্তন হবে সেটার গঠনটা লিখে নিয়েছি। এস মানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্মটা প্লাস ING প্লাস ও মানে অবজেক্ট। এটা কেন লিখলাম? ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে তারা করে কি, এখানে ইফ ওয়াজ আই অর্থাৎ এই যেহেতু আর আগে আছে তারাও সেই আরটা আগে লিখে ফেলে। আর তুমি যদি এই গঠনটা লিখে নাও, কারণ তো সেন্টেন্সটা তো আমার অ্যাসার্টিভ হবে, তো সুতরাং আমি অ্যাসার্টিভের গঠনটা লিখে নিব। লিখে নিলে তখন আর চেষ্টা করলেও তুমি ভুল করতে পারবে না।
তোমার সঠিকভাবে লিখতেই হবে, কারণ তুমি এই গঠন দেখে লিখছ। তো তাহলে কি হলো, ইউ আছে, ইউ কার সঙ্গে পরিবর্তন হবে? অবশ্যই মনে আছে, অবজেক্টের সঙ্গে। কিন্তু ইউটা এখানে আছে সাবজেক্ট হিসেবে, তোমাকে এখানে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তাহলে মি এর সাবজেক্ট কি? মি এর সাবজেক্ট আই ওয়াজ রাইটিং আ লেটার। তো এরপরে দুটো এক্সারসাইজ আছে, তোমরা তিনটা এক্সারসাইজ আমি দিয়েছি WH কোশ্চেন সহ, এবং এই তিনটাই তোমরা অ্যান্সার করে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে, আমি চেক করব। ইম্পারেটিভ সেন্টেন্সে আসবো আমরা এখন। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে সের পরিবর্তে অর্ডার আর অ্যাডভাইস, রিকোয়েস্ট, আদেশ বোঝালে আমরা ব্যবহার করব অর্ডার, উপদেশ বোঝালে ব্যবহার করব অ্যাডভাইস, এবং অনুরোধ বোঝালে আমরা ব্যবহার করব রিকোয়েস্ট। এবং কমার স্থানে আমরা বসাবো টু, ইনভার্টেড কমা, নো মানে থাকবে না। সেন্টেন্স উইল বি অ্যাসার্টিভ, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যে ধরনের সেন্টেন্সই থাক না কেন, তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ইনডাইরেক্ট ন্যারেশনে বা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে তোমাকে সেটাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। এবং আরেকটা জিনিস ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাট প্লিজ অ্যান্ড কাইন্ডলি, এই দুটো ওয়ার্ড যদি থাকে কোনো সেন্টেন্সে, তখন ওইটা তুমি ন্যারেশন চেঞ্জ করার পর সেটা আর থাকবে না, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সে অ্যান্সারটাতে আর থাকবে না। যেমন দ্য টিচার অর্ডার্ড মি টু রিড দ্য প্যাসেজ, এখানে প্লিজ বা কাইন্ডলি নাই, এখানেও আমরা প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করি না। কিন্তু যদি প্লিজ বা কাইন্ডলি থাকতো, টিচার যদি বলতো যে প্লিজ রিড দ্য প্যাসেজ, তাহলেও আমরা এটুকুনি আনসার লিখতাম। অর্থাৎ প্লিজ বা কাইন্ডলি, ওখানে বাড়তি কোনো বিষয় আসবে না। তবে প্লিজ থাকলে বা কাইন্ডলি থাকলে এখানে অর্ডারের পরিবর্তে রিকোয়েস্টেড কথাটা লিখতে হতো। তো কারণ প্লিজ বা কাইন্ডলি আমরা ব্যবহার করি রিকোয়েস্ট অর্থে। তো দুটো এক্সারসাইজ আছে, এই দুটো এক্সারসাইজ তোমরা করে আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকলে, এখন আমরা তো সিম্পল ইম্পারেটিভ সেন্টেন্স দেখলাম, এখন ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট থাকে তখন আমাদের প্রপোজ ব্যবহার করতে হবে, এবং কমার ক্ষেত্রে দ্যাট। তাহলে সেইট থাকলে সেই ক্ষেত্রে আমরা লিখব প্রপোজড। তো আর একটা জিনিস মনে রাখতে হবে যে প্রপোজের পরে অবজেক্ট থাকলে অবশ্যই টু ব্যবহার করতে হবে, টু ব্যবহার না করলে সেটা ভুল হবে। আর যদি প্রপোজের পরে অবজেক্ট না থাকে তাহলে তো টু ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। যেমন হি সেড টু মি। এখন আবার একটু কথা আমি এখানে বলে নেই যে দ্যাটের পরের যে অংশটুকুন গঠনটা এরকম হবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে যাই থাক না কেন শুড ব্যবহার করতে হবে, এবং ভার্বের বেস ফর্ম, এবং তার সবশেষে অবজেক্ট। এবং এখানে পার্সন পরিবর্তনের একটু ব্যতিক্রমী নিয়ম আছে, যেমন এখানে আসের থেকে উই হয়ে যাবে। অর্থাৎ নর্মালি কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে থাকলে উই ব্যবহার করি, কিন্তু এখানে অবজেক্ট হিসাবে থাকার পরেও আমাদের কি করতে হবে, এখানে আমাদের এটাকে উই বা দে ব্যবহার করতে হবে। কিন্তু কখন উই বা কখন দে ব্যবহার করব, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা আমি দেখাচ্ছি টু মি, এখানে টু এর পরে মি বা আস যদি থাকে তাহলেই শুধু আমরা আসের পরিবর্তে উই ব্যবহার করব। আর যদি টু এর পরে মি বা আস না থাকে অবশ্যই আমরা সেখানে দেই ব্যবহার করব। তাহলে
অ্যান্সারটা কি দাঁড়ালো? হি প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে ফুটবল। এখন একটা এক্সারসাইজ আমি তোমাদের দিয়েছি, এটা তোমরা করে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে। আর কমেন্ট বক্সে পাঠালে আমি বুঝবো যে তোমরা কাজগুলো সিরিয়াসলি করেছ। সে এর পরিবর্তে বসবে টেল, কমার পরিবর্তে বসবে দ্যাট। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকে এবং উহার দ্বারা যদি কোনো কিছু চাওয়া বোঝায়, হ্যাঁ, কোনো কিছু চাওয়া বোঝাইলে সেই ক্ষেত্রে এরকমটি হবে। এবং এই সাবজেক্টের পরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু এরকমটি ব্যবহার করতে পারো, এবং ভার্বের বেস ফর্ম V1, এবং হ্যাঁ অবজেক্ট মানে ও, এবং এখানে মেয়ের পরিবর্তে হি বা সি ব্যবহৃত হবে। হ্যাঁ, তো এটাও পার্সন পরিবর্তনের একটা ব্যতিক্রমী নিয়ম। তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে। হি সেড টু মি লেট মি গো আউট, হি টোল্ড মি দ্যাট হি মাইট গো আউট, অথবা হি টোল্ড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো, এরকমও আমরা লিখতে পারতাম। হি মাইট বি অ্যালাউড টু গো আউট। এরপরে একটা এক্সারসাইজ আছে, তোমরা এক্সারসাইজটা অবশ্যই কমেন্ট বক্সে পাঠাবে, তাহলে আমি বুঝবো যে তোমরা এক্সারসাইজটা করেছ। এরপর দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্সে দেখো সে এর পরিবর্তে প্রে অথবা উইশ, এবং সেইড যদি থাকে সেই ক্ষেত্রে প্রেইড বা উইশড। প্রেইড ব্যবহার করলে তোমাকে অবশ্যই প্রেইডের পরে ফর ব্যবহার করতে হবে, কিন্তু উইশড ব্যবহার করলে বা উইশ ব্যবহার করলে সেই ক্ষেত্রে তোমার ফর ব্যবহার করতে হবে না, তাহলে বেটার উই ক্যান ইউজ উইশ। কমার ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হবে, এবং সাবজেক্টের পরে অবশ্যই এই দ্যাটের পরে অবশ্যই এই স্ট্রাকচারটা আমার ফলো করে সেন্টেন্সটা লিখতে হবে। ইনভার্টেড কমা থাকবে না, এবং বলেছি তোমাদের আগেই একই কথা যে ডাইরেক্ট স্পিচে যে ধরনের সেন্টেন্সে থাক, ইনডাইরেক্ট স্পিচে অবশ্যই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। এক্সাম্পল, হি সেড টু মি মে ইউ লিভ লং, হি উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। তাহলে দেখো এখানে মে আছে, এখানে মাইট ব্যবহৃত হয়েছে। এখানে যদি মে নাও থাকতো তবুও আমাকে মাইট লিখতে হতো, আমার এই যে স্ট্রাকচার যেটা এটাই আমাকে ফলো করতে হতো। তাহলে এখন পরবর্তী দুটো এক্সারসাইজ আছে, দেখো একটাতে মে আছে আর একটাতে মে নাই। তাহলে এক্সারসাইজ দুটো করে তোমরা কমেন্ট বক্সে পাঠিয়ে দাও, এবং আমি তোমাদের কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দেখে নেব। সে থাকলে ক্রাই আউট আর এক্সক্লেম। ক্রাই দিলে সঙ্গে আউট থাকতে হবে, আর এক্সক্লেম দিলে আর কিছু লাগবে না, এবং উইথ সব ক্ষেত্রেই লাগবে। এবং যদি আনন্দ বোঝায় তাহলে জয় ব্যবহার করবে, এবং দুঃখ বোঝাইলে সরো ব্যবহার করবে। আর যখন পাস্ট টেন্স হবে ক্রাইড আউট আর এক্সক্লেইমড ব্যবহার করবে। কমার ক্ষেত্রে দ্যাট, এবং পরবর্তী অংশটা এই গঠন অনুযায়ী হবে। হ্যাঁ, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, এ বা এন যদি দরকার হয়, অর্থাৎ যদি তোমার প্রশ্নে থাকে এ বা এন, সেই ক্ষেত্রে এ বা এন হবে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে হবে না। ভেরি অবলিক গ্রেট, আমরা হোয়াট থাকলে সাধারণত গ্রেট ব্যবহার করি, আর যদি হাউ থাকে তাহলে সাধারণত ভেরি ব্যবহার করি, কিন্তু একটা ব্যতিক্রম হতে পারে। এবং সবশেষে অবজেক্ট।
অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা যেভাবে ট্রান্সফর্ম করি অ্যাসার্টিভ সেন্টেন্সে, হুবহু সেই নিয়মটাই এখানে ব্যবহৃত হবে, আর কিচ্ছু না। তো ইনভার্টেড কমা থাকবে না, সেন্টেন্স উইল বি অ্যাসার্টিভ, সেই পুরনো কথা আবারও হুরে বা আলাস যদি থাকে তাহলে সেটা উঠে যাবে। দে সেড হাউ নাইস দ্য বার্ড ইজ। এখন অ্যান্সারটা হলো দে এক্সক্লেম টু এ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। তাহলে তোমাদের জন্য দুটো এক্সারসাইজ থাকলো, এবং এই এক্সারসাইজ দুটো করে অবশ্যই আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে, এবং আমি আশা করি তোমরা সবাই এই ক্লাসটা মনোযোগী হয়ে দেখবে, এবং মনোযোগ সহকারে যদি সবাই সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমাদের ধন্যবাদ। এবং আমি আরও খুশি হব তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিপে দাও, কারণ বেল আইকনটা টিপে দিলে আমি যখনই একটা ক্লাস ছাড়বো তখনই তুমি সঙ্গে সঙ্গে এটার একটা নোটিফিকেশন পেয়ে যাবে, তোমার ইউটিউবে তোমার ভিডিওটা এসে যাবে এবং তুমি দেখতে পাবে। এবং আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন পাঠাবে, কোনো কিছু বুঝতে কষ্ট হলে সেই ব্যাপারে আমাকে মতামত জানাতে পারো, এবং তোমাদের ক্লাসগুলো এরকম হওয়া উচিত নাকি আরও একটু অন্যরকম হওয়া উচিত, এরকমও যদি কোনো পরামর্শ তোমাদের থাকে তাহলে তোমরা অনুরোধ পাঠাতে পারো, আমি খুশি হব। এবং দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড বাই বাই।